আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম তো সেই গরম, কারণ নারায়ণগঞ্জের জাকির খান তার সমস্ত মামলায় জামিনে মুক্তি লাভ করেছেন। জাকির খানের ফেসবুকে গিয়ে বেশ ঘাটাঘাটি করলাম। সেখানে গিয়ে দেখলাম লেখা আছে লিডার আর্টসে, অর্থাৎ লিডার আর্টসে রাজপথ কাঁপছে। একদল মানুষ বলছেন তিনি কুখ্যাত সন্ত্রাসী ছিলেন। তিনি এতটাই সন্ত্রাসী ছিলেন যে নারায়ণগঞ্জের মানুষ সে সময় তার জন্য ঘর থেকে বের হতো না। আর একদল বলছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার নামে যতগুলি মামলা দেওয়া হয়েছে সবগুলি ষড়যন্ত্রের মামলা। অনেক ঘাটাঘাটি করে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পেলাম তার নামে ৩৩টি মামলা রয়েছে, যার মধ্যে অন্যতম হত্যা মামলার তিনি প্রথম এবং প্রধান আসামি। দেখলাম তিনি তারই নিজ দলের, অর্থাৎ ২০০৩ সালের দিকে তারই নিজ দলের সিনিয়র নেতা তৈমুর আলম খন্দকারের ভাইকে তিনি গুলি করে হত্যা করেছিলেন। তারপর যতটুকু দেখলাম এই হত্যার পরে সে সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল তিনি সেই সময়ই থাইল্যান্ডে চলে গিয়েছিল। এরপর দীর্ঘ সময় তিনি বাইরে থাকার পরে এই তো ২০২২ মনে হয় তিনি আবার বাংলাদেশে এসেছিলেন। তারপর বসুন্ধরা থেকে তিনি আবার গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি এই যে জেল খাটছেন। তার আগের ইতিহাস দেখলাম ১৯৯৪ সালে সন্ত্রাস দমন আইনে তার নামে ৩টা মামলা হয়। সে সময় তার ১৪ বছরের জেল হয়। আপিল বিভাগে গিয়ে তার সাজা কমে ৮ বছর হয়। তারপরে সুপ্রিম কোর্টে আবার তার সাজা কমে ৫ বছর হয়। এভাবেই দেখলাম তার জীবনের নানা উত্থান পতন। কিন্তু আমার কিছু প্রশ্ন রয়েই গিয়েছে। অর্থাৎ তিনি যে এতগুলো হত্যা মামলার আসামি এবং তিনি বিএনপির সময় থেকেই নানাভাবে দৌড়ের উপরে আসেন, আবার এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তিনি জেলে গিয়েছেন। কিন্তু জেলে দেওয়ার পরেও তিনি এতদিন কেন এত হত্যা মামলা নিয়ে তিনি এভাবে থাকলেন, আমার কাছে আসলে এটা বোধগম্য হচ্ছে না। নাকি একদল যেটা বলছেন তার নামে যতগুলি হত্যা মামলা রয়েছে বা মামলা রয়েছে সেগুলি সব ষড়যন্ত্রের মামলা, সেটাই সঠিক? নাকি আসলেই তিনি তার নামে যে সমস্ত কথা আমরা শুনছি সেগুলি সত্য? এইটা অবশ্য আর একটু সময় লাগবে আমাদেরকে পরিষ্কার হতে। তবে যতটুকু দেখছি ঠিক এই মুহূর্তে তিনি যখন বেরিয়েছেন, নারায়ণগঞ্জের পুরো রাস্তা জুড়ে তাকে বরণ করার জন্য মানুষজন, গাড়ি, হুড খোলা গাড়ি, তারপর তাকে ফুলের মালা দিয়ে সম্বোধন করে তাকে বরণ করে নিয়েছেন। অনেক জায়গায় ঘাটাঘাটি করে দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তার সম্পর্কে বলছেন তিনি ভালো ছিলেন, তিনি এটা ছিলেন, তিনি ওটা ছিলেন, তিনি আসছেন, রাজপথ কাঁপছেন, হ্যান ত্যান ৭-১৭। আমি আসলে এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না আসলে সত্যটা কি, ঘটনাটা কোথায়, কেনই বা তিনি ২০০৩ সাল অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় থাকতে তিনি দীর্ঘ সময় বাইরে ছিলেন। তার মানে কোনো না কোনো কারণ তো অবশ্যই রয়েছে। তবে যে কারণে হোক না কেন, অবশ্যই আমরা চাই সন্ত্রাসী কিংবা অপরাধীর বিচার হোক। আর যদি কেউ নিরপরাধ ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই আমরা চাই না কেউ দীর্ঘ সময় বিনা বিচারে আটকা থাকুক, জেল কাটুক। তবে একটা জিনিস সবশেষে বলতে পারি, সেটা হচ্ছে যে যতবারই ক্ষমতাবান হন না কেন, একটা জিনিস কিন্তু সত্য, রাজনীতি হচ্ছে জনগণের জন্য। আপনি জনগণের ভালোবাসা, জনগণের কাছে গিয়ে যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে সেই জনগণই আপনাকে একসময়
ছুঁড়ে ফেলে দিবে। এটা বাস্তব, এটা একদম চিরায়িত সত্য কথা। এই যে দেখলেন না, গত 16-17 বছর একটি সরকার ক্ষমতায় ছিলেন, জনগণের গোড় দরায় কোনোদিন তারা যাননি, জনগণের কাছে গিয়ে তারা কোনোদিন হাত পাতেননি, ভোট চাননি, কেন্দ্রে বসে থেকেছেন, অটোমেটিক্যালি ভোট করে দিয়েছেন আমার দেশের সেই সোনার ছেলেরা, অর্থাৎ জেলা প্রশাসক, থানার মানুষ কিংবা প্রশাসনের লোকজন। এভাবেই নির্বাচন হয়েছে, আর এভাবেই নির্বাচিত হয়ে মানুষ সংসদে গিয়েছে। তার এই যে দীর্ঘ সময়ের পর তাদের পরিস্থিতিটা আপনি দেখলেনই। আমরা কিন্তু একটা কথা গত 16-17 বছর শুনেছি, অর্থাৎ শাহেম ওসমান নাকি নারায়ণগঞ্জের বিশাল বড় নেতা, কিন্তু দেখেন সেই শামীম ওসমানকেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় ধুলোর সাথে মিশে গিয়েছে, কোথায় গিয়ে পলাতক অবস্থায় রয়েছে কেউ জানে না। এটাই হয়, এটাই বাস্তব। তাই বলবো, জাকির খান যত বড় নেতা হোক না কেন, জনগণের কাছে যদি যেতে না পারে, জনগণ যদি তাকে ভালো না বাসে, তাহলে পরে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ফায়দা নেই। যদিও জাকির খান বিএনপির রাজনৈতিক দলের এখন সাবেক নেতা, সুতরাং বিএনপিও তাকে গ্রহণ করবে কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে। তবে যাই হোক না কেন, আমরা চাই নিরপরাধ মানুষগুলি সবসময় তারা যাতে পচে গলে জেলখানায় না মরে, আবার অপরাধী মানুষগুলো যাতে দ্বিধার্থে বাইরে এসে নানা অপরাধের সাথে যুক্ত হতে না পারে। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, জাকির খান সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।